এই প্রশ্নগুলো থেকে যাবে। আর রেকর্ডিং আমরা শুরু করে দিয়েছি। একটু খেয়াল করেন পপুলেশন ডাইনামিক্স কথাটার মানে আসলে কি। আর এটাও বলে রাখি যে শব্দটার উচ্চারণ কিন্তু অনেকে দুই ভাবে করে, মানে একটা হচ্ছে ডাইনামিক্স বলে, কেউ কেউ ডাইনামিক্স বলে, দুটো ঠিক আছে, দুটোই সঠিক। তো পপুলেশন ডাইনামিক্স এর ভেতরে আসলে আমরা কি পড়ার চেষ্টা করছি, মূলত একটা জায়গার পপুলেশন কেন বাড়ে, কেন কমে, কেন স্থির থাকে, যদি স্থির থাকে মানে কিভাবে চেঞ্জ হয়, কি কারণে চেঞ্জ হয়, কিভাবে প্রভাবিত হয়, এই বিষয়গুলো পপুলেশন ডাইনামিক্স এ স্টাডি করা হয়। মূলত এটা আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল আইডিয়া থেকে মূলত হচ্ছে এটাকে স্টাডি করা হয়ে থাকতো, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে এটা পপুলেশন বেড়ে যাওয়ার পেছনে, পপুলেশন কমে যাওয়ার পেছনে অনেক সময় অনেক সোশ্যাল ফ্যাক্টর কাজ করে, অনেক সময় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে, অনেক সময় পুরোপুরি ইকোনমিক ফ্যাক্টরও কাজ করতে পারে, কেন পপুলেশন বেড়ে যাচ্ছে, কেন পপুলেশন কমে যাচ্ছে। ফলে পরবর্তীতে এটা স্ট্যাটিস্টিক্স এর ঘরানা থেকে আস্তে আস্তে সোশিওলজি, ইকোনমিক্স বা এই হিউম্যান ইকোলজির ঘরানায় হচ্ছে নিয়ে আসা হয়েছে পরবর্তী, এবং এখান থেকে স্টাডি করলে আরো ভালো আউটপুট বা ভালো রেজাল্ট পাওয়া যায়। So, একটু দেখেন ডেফিনিশনে কি বলা হচ্ছে। A population is a group of individuals of the same species that occupy a specific area over a certain period of time. আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার পপুলেশন ডাইনামিক্স এর ভিতরে তাহলে পপুলেশন কোনটা, পপুলেশন কে বা পপুলেশন কারা, পপুলেশন হচ্ছে যে কোনো একটা স্পেসিস, শুধু মানুষ না। পপুলেশন বলতে অনেকে মনে করে শুধু মানুষের কথা বলা হচ্ছে। যে কোনো স্পেসিস, সেটা পিঁপড়া হতে পারে, বাদুড় হতে পারে, হাতি হতে পারে, তিমি হতে পারে, হ্যাঁ, যদি নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট একটা জায়গায় এরা স্থায়ীভাবে বসবাস করে, নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট সময় ধরে, তখন আমি বলবো সেটাকে ওই জায়গার পপুলেশন। ফলে এখানে টাইম অ্যান্ড স্পেস এর একটা ফ্যাক্টর আছে। যদি যাযাবর গোষ্ঠী হয় তখন তাদেরকে আসলে পপুলেশন বলা যায় না, কারণ তারা ক্রমাগত জায়গা চেঞ্জ করছে। যেমন দেখবেন যে অতিথি পাখিদের সংখ্যা গণনার সময় এই সমস্যাটা খুব দেখা দেয়। যারা শীতের সময় হচ্ছে অতিথি পাখি হিসেবে আসে, এদের যখন সংখ্যাটা গণনা করতে হয় তখন অনেক ধরনের সমস্যা এই কারণে দেখা দেয়। ফলে পপুলেশনের ডেফিনিশনটা তৈরি করা হয়েছে এভাবে যে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট জায়গায় যখন কোনো নির্দিষ্ট স্পেসিস মানে প্রজাতি বসবাস করে, তখন সে ওই জায়গায় এবং ওই সময়ের পপুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে পপুলেশনের এক্সাক্ট সংজ্ঞা। যদি বেশি প্যাচালো মনে হয় তাহলে সরাসরি বলবেন যে কোনো স্পেসিস যখন নির্দিষ্ট জায়গায় বসবাস করছে সেটাই হচ্ছে পপুলেশন। ঠিক আছে, সহজ করে লিখে ফেলবেন যদি বেশি প্যাচ মনে হয়। তাহলে ডিনামিক্স কি, মানে যখন আমি ডিনামিক্স যোগ করছি এর সঙ্গে, ডিনামিক্স ওয়ার্ডটা যোগ করে দিচ্ছি, তখন এটা কি মিনিং ক্রিয়েট করছে। পপুলেশন ডিনামিক্স মানে হচ্ছে, দেখেন বলছে হাউ পপুলেশনস অফ আ স্পেসিস চেঞ্জ ওভার টাইম। চেঞ্জ ইজ দ্য কিওয়ার্ড। পরিবর্তন, পরিবর্তন মানে সেটা বাড়তেও পারে, সেটা কমতেও পারে, সেটা স্থিরও থাকতে পারে। মানুষ মানে পপুলেশনটা হিংস্র হয়ে উঠতে পারে, পপুলেশনটা আবার খুব একদম ভালো বা সভ্য হয়ে উঠতে পারে। ইট ডিফার্স অন মেনি স্কেলস এন্ড মেনি অ্যাসপেক্টস, বাট দ্য ট্রুথ ইজ ইট চেঞ্জেস। এনি পপুলেশন, এনি স্পেসিস, ইফ টাইম গোজ অ্যারাউন্ড ইট চেঞ্জেস। ঠিক আছে, সেটা হচ্ছে ট্রুথ। এখন এই ট্রুথকে আমি কিভাবে স্টাডি করব, সত্যকে আমি কিভাবে স্টাডি করব, সেই জন্য আমার পপুলেশন ডাইনামিক্স এর বিভিন্ন ট্যাকটিক্স বলেন, টুলস বলেন, থিওরি বলেন, এগুলো আমার দরকার। চেঞ্জ তো হচ্ছে, চেঞ্জ হবে পপুলেশন, যে কোনো স্পেসিস চেঞ্জ হবে, কখনোই স্থির থাকবে না। এটা হয় কমবে, না হলে বাড়বে, না হলে স্থির থাকবে, মানে কোন ধরনের কোন একটা পরিবর্তন হচ্ছে। তো এই যে চেঞ্জটা হচ্ছে সেটাকে আমি কিভাবে স্টাডি করব, সেই জন্য পপুলেশন ডাইনামিক্স এর থিওরি গুলো আসছে। কিন্তু যদিও আমি বললাম স্পেসিস দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু এখানে আমরা মানুষের পপুলেশন নিয়ে হচ্ছে স্টাডি করছি। মূলত পপুলেশন ডাইনামিক্স আমাদের মানুষের মানে পপুলেশন নিয়ে হচ্ছে স্টাডি করার চেষ্টা করছে, কিন্তু অন্যান্য স্পেসিস নিয়েও স্টাডি করা হয়। যেমন আপনারা অনেকেই হয়তো পত্রপত্রিকায় পড়েছেন যে সুন্দরবনের বাঘ নিয়ে হচ্ছে শুমারি হয়, বাঘেরও একটা হচ্ছে গোনা হয়। তো বাঘ গোনাটা কিন্তু মানে যতটা হচ্ছে সহজ মনে ততটা সহজ কাজ না, কারণ বাঘ তো আর মানুষ না যে আপনি ফর্ম নিয়ে যাবেন, বাঘকে জিজ্ঞেস করবেন যে আপনার পরিবারে কয়জন আছে, সদস্য কতজন, আপনার বাড়ি ঘর সম্পত্তির কি অবস্থা, বাঘ তো সেগুলোর উত্তর দেবে না। বাঘ তো খুব ভয়ানক প্রাণী। ফলে বাঘকে তো এভাবে জিজ্ঞেস করা যায় না বা ইন্টারভিউ করা যায় না। তো যেটা করতে হয় আসলে বাঘের থাবার ছাপ দেখে বা অন্যান্য আরো বিভিন্ন পন্থা আছে সেগুলো দেখে আসলে বাঘ শুমারিটা করা হয়। এই কারণে অনেক সময় সংখ্যায় মেলে না, দেখা যায় যে সংখ্যা একটা শুমারিতে আসছে সে আরেকটা শুমারিতে আবার করলে সেই সংখ্যার চেয়ে অনেক বেশি আসে বাঘের সংখ্যা। এটা একটা উদাহরণ আর কি, যে বিভিন্ন স্পেসিসের কিভাবে হচ্ছে কাউন্টিংটা বা শুমারিটা করা হয়। তো এখন দেখেন আমরা শুরু করছি ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ এন্ড ডিস্ট্রিবিউশন, এইটা দিয়ে আর কি আমাদের বৈশ্বিক যে পপুলেশন জনসংখ্যা যেটা আছে সেটা কিভাবে বাড়ছে বছর বছর এবং কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন এখানে যেটা মানে একদম সহজ কথা সেটা হচ্ছে আমাদের বিশ্বের জনসংখ্যা বাড়ছে, খুব দ্রুত হারে বাড়ছে এবং এক্সপোনেনশিয়ালি বাড়ছে, সূচক হারে বাড়ছে। বলে দিচ্ছি, প্রথমেই বলছি যে 1950 প্রতিষ্ঠা হওয়ার মানে 5 বছর পরে বিশ্বের জনসংখ্যা ছিল হচ্ছে 2.6 বিলিয়ন। অর্থাৎ 1950 সালে বিশ্বের জনসংখ্যা ছিল 2.6 বিলিয়ন। এটা 5 বিলিয়ন হয়ে যায় 1987 সালে।
ঠিক আছে। আর 6 বিলিয়ন হয়ে যায় 1999 সালে। দেখেন যখন 5 বিলিয়ন হয়ে গেল 1987-তে, মানে দ্বিগুণ হতে প্রায় হচ্ছে 87 সাল পর্যন্ত লেগেছে, 27 বছর লেগেছে। তারপরে 1 বিলিয়ন বাড়তে সময় নিয়েছে মাত্র 12 বছর। ঠিক আছে। 2011 সালে এসে দেখেন গ্লোবাল পপুলেশন হয়ে গেছে 7 বিলিয়নে, 7 বিলিয়ন হয়ে গেছে পৃথিবীর জনসংখ্যা টোটাল। সো এই যে 7 বিলিয়ন জনসংখ্যা আছে, এটা এখন বলা যায় যে প্রায় 7.7 বিলিয়ন চলে যাবে আস্তে আস্তে, কারণ বলা হচ্ছে যে নেক্সট 30 ইয়ার্স এটা অনেক দূরে চলে যাবে। এবং 2050 নাগাদ 9.7 বিলিয়ন হয়ে যাচ্ছে, এবং 2100 সাল নাগাদ এটা প্রায় 11 বিলিয়নে পৌঁছে যাবে। 2100 সাল পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে পৃথিবীর জনসংখ্যা চলে যাবে প্রায় 11 বিলিয়নে, যেটা পৃথিবীর জন্য আসলে অসম্ভব একটা প্রেশারাইজড সিচুয়েশন, বা একটা খুবই বলতে পারেন যে হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন পৃথিবীর ব্যালেন্সের জন্য, এনভায়রনমেন্টাল হারমোনির জন্য একটা খুবই ব্যালেন্স ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে সেখানে। এখন এইটা কিভাবে হচ্ছে কন্টেইন করা যায়, কিভাবে কন্ট্রোলে রাখা যায়, কিভাবে ব্যালেন্সে নিয়ে আসা যায়, সেটা নিয়েই হচ্ছে মূলত পপুলেশন গ্রোথের এই বিষয়গুলো হচ্ছে কাজ করে। তো এখানে আসেন আমরা দেখি, এখানে বলছে চায়না এবং ইন্ডিয়া যে দুটো হচ্ছে সবচেয়ে বেশি পপুলেটেড কান্ট্রি পৃথিবীর, সবচেয়ে বড় দেশ নাও, বড় দেশ আসলে রাশিয়া আয়তনের দিক থেকে, কিন্তু চায়না এবং ইন্ডিয়া দুটোই কিন্তু আসলে দেশ হিসেবে যেমন বড় তেমনি প্রচুর জনসংখ্যা আছে। হ্যাঁ, প্রায় দেখতেই পাচ্ছেন হিসাবেই বলছে যে পুরো পৃথিবীর জনসংখ্যার প্রায় 61% হচ্ছে এশিয়া মহাদেশেই বসবাস করে। পুরো পৃথিবীর জনসংখ্যার 61%, 4.7 বিলিয়ন এশিয়া মহাদেশে বসবাস করে। আচ্ছা, এর মধ্যে আবার চায়নাতে আছে 1.44 বিলিয়ন। মানে যদি আপনি চিন্তা করেন 7 বিলিয়ন জনসংখ্যা, তাহলে চায়নাতেই আছে 1.44, প্রায় 1.5 বিলিয়ন। ইন্ডিয়াতে আছে 1.39, এটাকে ইচ্ছে করলে প্রায় 1.5 বিলিয়ন ধরে নিতে পারে। ফলে 3 বিলিয়ন মানুষ, 7 বিলিয়নের মধ্যে 3 বিলিয়ন মানুষ আসলে চাইনিজ আর ইন্ডিয়া মিলে হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি বিশ্বের, মানে বলতে পারেন অর্ধেকের কাছাকাছি জনসংখ্যা চায়না আর ইন্ডিয়া মিলিয়ে হচ্ছে হয়ে যাচ্ছে। এবং অবশ্যই যত সময় যাবে তত বেশি হচ্ছে এই দুটো দেশের জনসংখ্যা বাড়বে, চায়নাতেও বাড়বে, ইন্ডিয়াতেও বাড়বে, কারণ এখনো দুটো দেশই তুলনামূলকভাবে অনেক দরিদ্র। চায়না বা ইন্ডিয়াকে আপনি যদি আমেরিকার সঙ্গে তুলনা করেন, ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে তুলনা করেন, তাহলে কিন্তু এটা অনেক দরিদ্র এখনো। ফলে অবশ্যই জনসংখ্যা বাড়বে বলে ধরে নেওয়া যাচ্ছে। এখানে আমি একটা প্রজেকশন দেখিয়েছি। 1990 সালে জনসংখ্যা ছিল 5.3 বিলিয়ন, 2015 সালে হচ্ছে 7.3 বিলিয়ন আছে, 2030 সালে দাঁড়াবে 8.5 বিলিয়ন, এটা প্রজেকশন। 2050 সালে হতে পারে 9.7 বিলিয়ন, আর 2100 সালে 11.2 বিলিয়ন বা 11 বিলিয়ন, সোজা কথায় মোটা দাগে। ফলে যেভাবে আপনি হিসাব করেন না কেন 2100 সাল নাগাদ 11 বিলিয়ন জনসংখ্যা হওয়াটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। চিন্তা করে দেখেন যে এই 7.5 বিলিয়ন জনসংখ্যা নিয়েই আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। পুরো পৃথিবী এখনো এটাকে কোনোভাবেই ব্যালেন্সে নিয়ে আসতে পারছে না। মহামারী থেকে শুরু করে, পলিটিক্যাল ক্রাইসিস থেকে শুরু করে, ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে ডিল করতে হচ্ছে। সেই সমস্যাগুলো নিয়ে আমরা যদি আরো 80 বছর পরে বা হচ্ছে 11 বিলিয়ন জনসংখ্যা নিয়ে হচ্ছে দাঁড়াই, যেখানে পৃথিবীর রিসোর্স অনেক শেষ হয়ে যাবে, অনেক রিসোর্স ডিপ্লিট হয়ে যাবে, পানির ক্রাইসিস দেখা দেবে, তখন যদি 11 বিলিয়ন জনসংখ্যা হয়ে যায়, তখন কিন্তু পৃথিবীর জন্য একটা বড় ধরনের ক্রিটিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছে এখানে। সো এটা নিয়ে আসলে কথাবার্তা বলা হচ্ছে। এখানে এটাই বলছে দ্য ওয়ার্ল্ড ইন 2100 যে প্যারাটা এখানে আলোচনা করেছে, সেখানে এটাই বলছে যে কিভাবে আমরা আসলে এটাকে কন্ট্রোল করতে পারি। একটা হতে পারে আমরা জন্মহার কমিয়ে রাখতে পারি, বিবাহের বয়স যদি বাড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, আরো বিভিন্ন ধরনের পলিসি নেওয়া যেতে পারে, কিভাবে মানুষ হচ্ছে পরিবারকে ছোট রাখবে, ক্ষুদ্র পরিবারের জন্য বা নিউক্লিয়ার ফ্যামিলির জন্য আমরা উৎসাহিত করতে পারি। এই ধরনের নানা ধরনের হচ্ছে আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এক্ষেত্রে আরো একটা বিষয় যেটা এখানে মানে বলা হয়নি, আসলে আফ্রিকা মহাদেশকে আমরা উপেক্ষা করছি, কিন্তু আফ্রিকা মহাদেশের জনসংখ্যা খুব দ্রুত হারে বাড়ছে। যদিও জনসংখ্যা এত নেই, জনসংখ্যার ঘনত্বে আফ্রিকা মহাদেশ খুব একটা হচ্ছে মানে সিরিয়াস কোনো অবস্থায় নেই, কিন্তু আফ্রিকার জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে। বাড়ার যে হারটা সেটা আফ্রিকায় অনেক বেশি। ফলে এটাও আসলে একটা দুশ্চিন্তার বিষয়। যে কোনো যিনি জনসংখ্যা পলিসি নিয়ে কাজ করেন, পপুলেশন পলিসি নিয়ে কাজ করেন, তার জন্য এটা খুব একটা চিন্তার বিষয় যে যদি এই হারে জনসংখ্যা বাড়তে থাকে, একটা সময় হয়তো আফ্রিকা চায়না বা ইন্ডিয়ার সঙ্গে পাল্লা দিতে পারবে। ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে, যেটা যেটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ইউরোপের জনসংখ্যা আবার কমা শুরু হয়েছে। তো এর পেছনে অনেক ধরনের ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেন যে হচ্ছে ইউরোপিয়ান দেশগুলো অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, ইকোনমিক যে ডেভেলপমেন্ট, সেটা খুব দ্রুত ফেস করেছে বা অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করেছে। ফলে তারা আসলে পরিবার বড় করার দিকে আর আগ্রহী না, বা নিউক্লিয়ার ফ্যামিলির প্রতি তারা বেশি আকৃষ্ট হচ্ছে, বা পরিবার তৈরি করতে যাচ্ছে না অনেকে। ফলে জনসংখ্যা অবশ্যই ইউরোপের ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং এই কারণে দেখবেন যে ইউরোপিয়ান অনেক কান্ট্রি কিন্তু এখন হচ্ছে স্কলারশিপ দিয়ে বা বিভিন্ন মাধ্যমে লোকজন নিচ্ছে ওদের দেশে। বিশেষ করে হাঙ্গেরি, যেমন যেটা উদাহরণ আমি বলেছি এখানে, হাঙ্গেরি অনেক স্কলারশিপ দিচ্ছে, বা জাপান অনেক স্কলারশিপ দিচ্ছে। এরা বিভিন্ন ভাবে হচ্ছে লোকজন নেওয়ার চেষ্টা করছে। কানাডা যেমন হচ্ছে, আপনারা হয়তো শুনে থাকবেন যে অনেক লোকজন বা নাগরিক নেওয়ার চেষ্টা করছে, যোগ্য নাগরিক, দক্ষ নাগরিক নেওয়ার চেষ্টা করছে। এটা বড় কারণ হচ্ছে শুধু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে জনসংখ্যার সমস্যা দেখা দিয়েছে, কাজ করার লোকের অভাব আছে, শ্রমিকের অভাব আছে। বলেন, শুনতে পাচ্ছি? স্যার জাপান স্যার এশিয়ার ভিতরে পড়ে না? জি, এশিয়ার ভিতরে পড়ছে, কিন্তু
এখানে কেন আসলে উল্লেখ করেছি তার কারণ হচ্ছে জাপানের জনসংখ্যার যে গ্রোথ রেট সেটা আসলে শ্রিঙ্কিং। এই কারণে আসলে ইউরোপের সঙ্গে এখানে জুড়ে দিয়েছি। কারণ জাপানের জনসংখ্যার গ্রোথ রেট আপনি দেখবেন যে হচ্ছে নেগেটিভ পর্যায়ে আছে। আপনি যদি একটু পপুলেশনের ডিটেইলটা দেখেন দেখবেন যে ওদের জনসংখ্যার গ্রোথ রেট নেগেটিভ পর্যায়ে আছে। একটা বড় কারণ। আরেকটা হচ্ছে ওদের দেশে হচ্ছে পরিবার গঠনের যে হার মানে ফ্যামিলি ফরমেশন রেট বলে এটাকে এফএফআর, যে ফ্যামিলি ফরমেশন রেট হচ্ছে খুব নিম্নমানের, মানে মানুষজন হচ্ছে নতুন পরিবার তৈরি করছে না আর। ফলে সন্তানের জন্ম কম হচ্ছে। এটা একটা সমস্যা। ফলে জাপানও হচ্ছে এখন নতুন ধরনের নাগরিক নেওয়ার প্রতি খুব আগ্রহী। দেখবেন যে ওরা বিভিন্ন ভাবে হচ্ছে মানুষ যারা যোগ্য নাগরিক আর কি, যারা দক্ষ নাগরিক এদেরকে নেওয়ার জন্য ওরা হচ্ছে খুব আগ্রহী এটা। এবং এটা ছাড়া আসলে জাপানের জন্য সমস্যা, কারণ জাপানের নাগরিকত্ব এমনি হচ্ছে অনেকটা কম ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনারা জানেন যে জাপান অনেক রিস্ট্রাকচারিং এর ভিতর দিয়ে গিয়েছে। ফলে ওদের পপুলেশন একটা খুব বড় ইস্যু আসলে। সম্পদ ব্যবহার করারই আসলে লোক পাচ্ছে না। এটাও একটা সমস্যা। কোন ধরনের ফ্যাক্টর গুলো আসলে পপুলেশন গ্রোথ কে ইনফ্লুয়েন্স করে সেটা যদি একটু আপনারা খেয়াল করেন, সেটা একটু আমি কতগুলো ফ্যাক্টর আকারে দিয়ে দিয়েছি। যেমন একটা হচ্ছে ফার্টিলিটি রেটস। কত মানে একজন মানে একজন মা হচ্ছে কতজন সন্তানের জন্ম দিচ্ছেন সেটা আসলে হিসাব করে দেখা যায়। সেটা যত বেশি কম থাকবে তত বেশি আসলে জনসংখ্যাটা কন্ট্রোলে নিয়ে আসা যাবে। যেমন চায়না কিন্তু আপনারা হয়তো পড়েছেন এর আগেও যে এক 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 সন্তান নীতি হচ্ছে ফলো করেছিল চায়না, যে একটা পরিবারে শুধুমাত্র একজন সন্তান নিতে পারবে। যে কারণে চায়নায় দেখা যায় মেয়ে শিশুর সংখ্যা খুব বিপজ্জনকভাবে কমে গেছে। খুবই ড্রাস্টিক্যালি কমে গেছে। কারণ হচ্ছে সবাই ছেলে সন্তান চায়। ফলে মেয়ে সন্তানদের অনেক সময় হচ্ছে মানে মানুষ পছন্দই করতো না বা চাইতো না। যেহেতু একটাই সন্তান নেওয়ার সুযোগ আছে। ফলে এখন কিন্তু চায়নায় এখনো আপনারা যদি একটু খোঁজ খবর নেন দেখবেন যে চায়নায় মেয়েদের সংখ্যার অনুপাত খুবই কম। বেশিরভাগ গুরুত্বপূর্ণ পজিশনে, গুরুত্বপূর্ণ লিডিং পজিশনে সবাই পুরুষ। কারণ চায়নায় আসলে মেয়ে শিশুর সংখ্যা খুব কমে গেছিল গত ২ দশক ধরে। তো এই ফার্টিলিটি রেটস কমানোর জন্য এরকম অনেক সময় হচ্ছে ড্রাস্টিক মেজার্স নিতে হয়, অনেক দেশকে বাধ্য হয়ে নিতে হয়েছে। যেমন আফ্রিকাতে হচ্ছে এখন আফ্রিকার সরকার একটা সমস্যায় আছে, কারণ ফার্টিলিটি রেটস ওদের খুব বেশি। একজন মা হচ্ছে প্রায় ৬ জন ৭ জন সন্তানের জন্ম দিচ্ছেন গড়ে। ফলে এটা আসলে খুব একটা মানে বিপজ্জনক বিষয় হয়ে দেখা দিচ্ছে। আচ্ছা, ইনক্রিজিং লনজিভিটি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে যখন কোন দেশ ডেভেলপড হয় তখন কিন্তু মানুষের গড় আয়ু বেড়ে যায়। যেমন দেখবেন অনেকেই হচ্ছে বলে যে আগের যুগে মানুষ অনেক দিন বাঁচতো বা অনেক বছর বাঁচতো। তো এগুলো আসলে মুখের কথা। কিন্তু আপনি যদি ডেটা নেন, হেলথ ডেটা বা হাসপাতালের রেজিস্ট্রির ডেটা, সেখানে দেখবেন যে বেশিরভাগ মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের বয়স খুব অল্প ছিল আগের যুগে। সেটা বাংলাদেশেই বলেন বা ভারতীয় উপমহাদেশে বলেন বা অন্য জায়গায়। আজ থেকে ৩০-৪০ বছর আগে মানুষ অল্প বয়সেই মারা যেত। বা অল্প বয়সী মানুষের শারীরিক যে ক্ষমতা, শারীরিক যে ফিটনেস সেটা আস্তে, আস্তে শেষ হয়ে যেত। কিন্তু এখন যত সময় যাচ্ছে মানুষ দীর্ঘজীবী হচ্ছে, সে তার ফিটনেস বা তার যে স্বাস্থ্য সেটা ধরে রাখতে পারছে দীর্ঘ সময় ধরে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে। আগে যেটা ছিল মানুষের অনেক ধরনের অসুখ-বিসুখের, যেমন আপনি যদি ২০ বছর আগে এই ধরনের প্যান্ডেমিক দেখা দিত পৃথিবীতে, এই করোনা কোভিড-১৯ এর মতো প্যান্ডেমিক দেখা দিত, তখন কিন্তু ভ্যাকসিন তৈরি করতে অনেক সময় লাগতো। যেটা ২০ বছর পরে দেখা দেওয়াতে ভ্যাকসিনটা হয়তোবা ১ বছর বা ১.৫ বছরের মধ্যে আমরা পেয়েছি। যেমনই হোক, যেরকম কোয়ালিটির হোক আমরা পাচ্ছি, পুরো পৃথিবীতে আসছে। কিন্তু সেটা হয়তো ২০ বছর আগে হলে আরো অনেক সময় লাগতো। ফলে সময়ের সঙ্গে, সঙ্গে আসলে হেলথ সিস্টেম মোটামুটি হলেও ডেভেলপ হয়। কিছুটা হলেও ডেভেলপ হয় এবং সেটা মানুষের এই যে লনজিভিটি, দীর্ঘ জীবন লাভ করতে সহায়তা করে। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে পপুলেশনও তখন আস্তে, আস্তে বাড়তে শুরু করে। কারণ যেহেতু মানুষ দীর্ঘ সময় বাঁচে, ফলে জনসংখ্যা তো মানে মৃত্যুর হার তো বাড়ছে না, কিন্তু জন্ম হার তো ঠিকই আছে। ফলে জনসংখ্যা কিন্তু আস্তে, আস্তে বেড়ে যেতে শুরু করে। সো ইনক্রিজিং লনজিভিটিও একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে সমস্যা যেটা সেটা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে লনজিভিটির হারটা অনেক বেশি। মানুষ দীর্ঘ জীবন লাভ করে, কিন্তু সেখানে জনসংখ্যা কমছে। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের যে দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে স্বাস্থ্য ব্যবস্থা যেহেতু উন্নত হয়েছে, ফলে আমাদের কিন্তু গড় আয়ুর হার অনেক বেশি। যেমন বাংলাদেশের গড় আয়ু এখন ৭২.৬ বছর। ঠিক আছে? কারেন্টলি রিসেন্ট ডেটা হচ্ছে ৭২.৬ বছর। ফলে একটা শিশু যদি আজকে বাংলাদেশে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তার বেঁচে থাকার সম্ভাবনা আছে প্রায় ৭২ বছর পর্যন্ত। ফলে এই যে শিশুটার ৭২ বছর সে বেঁচে থাকবে, কিন্তু এর মধ্যে কিন্তু মৃত্যুর হারটা তাহলে কমে গেছে। কিন্তু জন্ম হার কিন্তু মোটামুটি খুব একটা কমেনি। ফলে জনসংখ্যা কিন্তু এভাবে বাড়ছে। আচ্ছা। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা নিয়ে দেখবেন যে আমেরিকায় হচ্ছে অনেক দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু হচ্ছে। মূল ইস্যু হচ্ছে মাইগ্রেশন। কারণ প্রচুর মানুষজন ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যাচ্ছে। তো যেটা বলেছি এর একটা বড় কারণ আসলে ইউরোপিয়ান কান্ট্রি গুলো ইচ্ছা করেই নেয়। তারা একদিকে হচ্ছে শ্রমিক চাহিদা পূরণ করার জন্য নেয়, আরেকদিকে হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য এটাকে একটা ইস্যু বানিয়ে রাখে আরকি। দুই দিকেই বলতে পারেন তারা কাজ করে এই ক্ষেত্রে। দুই দিকেই তারা পলিসি নির্ধারণ করছে। কারণ তাদের শ্রমিক দরকার। ছোটখাটো কাজ তো ইউরোপিয়ান লোকজন করলে তারা অনেক মজুরি অনেক বেশি দিতে হবে। ধরেন একজন প্লাম্বার যদি আমেরিকান হয়, একদম শ্বেতাঙ্গ আমেরিকান হয়, তাহলে তাকে আপনার মজুরি দিতে হবে অনেক বেশি। কিন্তু আপনি যদি একজন মেক্সিকান বা একজন হচ্ছে নিকারাগুয়ান প্লাম্বার দিয়ে কাজ করান আমেরিকায়, তাহলে আপনাকে মজুরি দিতে হবে অনেক কম। হুম? একেবারে নামমাত্র মজুরিতে কাজ করাতে পারছেন। ফলে অনেকে হচ্ছে এই ধরনের শ্রমিক রাখতে চায়। সে কারণে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অনেকে হচ্ছে বিভিন্নভাবে শ্রমিক নিয়ে আসে বা বিভিন্ন উপায়ে লোকজন নিয়ে কাজ করানোর চেষ্টা করে।
একইভাবে হচ্ছে যারা আবার শ্বেতাঙ্গ লোকজন ওখানে আছে তারা আবার অসন্তুষ্ট হতে, ফলে দুই দিকেই আসলে এটা একই সঙ্গে একটা পলিটিক্যাল ক্রাইসিস এবং একই সঙ্গে একটা পপুলেশন ক্রাইসিসও তৈরি করছে আসলে। তো এইসব দৃষ্টিকোণ থেকে জনসংখ্যা যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর দিয়ে প্রভাবিত হয়, টাইটেলটা খেয়াল করেন যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য পপুলেশন গ্রোথ, কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হচ্ছে, এগুলো দ্বারা পপুলেশন প্রভাবিত হয়। এই ফ্যাক্টরগুলো বলার পরে আসলে আমরা একটা থিওরি এখন শেখার চেষ্টা করব, সেটাকে বলা হচ্ছে মালথুজিয়ান থিওরি বা ম্যালথুজিয়ান থিওরি, যেভাবে আপনি বলেন না কেন। এটাও একজন ব্রিটিশ গণিতবিদ, উনি ম্যাথমেটিশিয়ান ছিলেন, ওনার নাম ছিল থমাস রবার্ট ম্যালথাস। উনি হচ্ছেন ইকোনমিক্সের যিনি জনক, অ্যাডাম স্মিথ ওনার সমসাময়িক ব্যক্তি। তো এই ভদ্রলোক হচ্ছে মানে আসলে রাজ পরিবারের সদস্য ছিলেন আর কি, বা বলতে পারেন রয়্যাল ব্লাড ছিল তার। তো তিনি খুবই উন্নাসিক প্রকৃতির লোক ছিলেন, মানে না কুচি প্রকৃতির লোক ছিলেন আর কি। উনি দরিদ্র মানুষজন পছন্দ করতেন না, দরিদ্র মানুষদের উনি খুবই হচ্ছে ঘৃণা করতেন। তো এই ঘৃণা থেকেই হচ্ছে একটা পর্যায়ে উনি মানে চেষ্টা করলেন যে এই যে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, ওনার কাছে মনে হলো আর কি, যেহেতু উনি খুব অহংকারী এবং উন্নাসিক মানুষ, ওনার কাছে মনে হয় যে দরিদ্র মানুষের সংখ্যা যে বেড়ে যাচ্ছে সেটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা, বা সেটা কোনোভাবে কন্ট্রোল করা যায় কিনা। কারণ গরিব মানুষের সংখ্যা তো বেড়ে যাচ্ছিল তখন ইংল্যান্ডে আর কি, তৎকালীন ইংল্যান্ডে। তো সেটা নিয়ে তখন উনি বিভিন্ন ধরনের গাণিতিক গবেষণা করা শুরু করলেন। তো গাণিতিক গবেষণা করতে গিয়ে উনি একটা থিওরি তখন বের করে ফেললেন, যেটা আসলে মূলত তখন পপুলেশনের থিওরি বা পপুলেশন গ্রোথ থিওরি হিসেবে ব্যাখ্যা মানে পরিচিত হতে শুরু করলো। তো ওনার উদ্দেশ্যটা খুব একটা ভালো না হলেও থিওরিটা আমাদের জন্য অনেক কাজ করেছে, কারণ এটা আসলে বেসিক পপুলেশন প্রবলেমকে আমাদের সামনে নিয়ে আসছে। উনি ব্যক্তি মানুষ কেমন ছিলেন সেটা যদি আমরা বাদ দিই দৃশ্যপট থেকে, তাহলে ওনার যে থিওরিটা বা তত্ত্বটা সেটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পপুলেশন সমস্যা, মানে পপুলেশন প্রবলেম যদি আমি বলি, জনসংখ্যার সমস্যার প্রথম সমস্যা কি বা কি প্রবলেম, কি প্রবলেম হচ্ছে এইটা। দেখেন এই যে আমি এখানে মার্কিং করেছি পপুলেশন এন্ড ফুড সাপ্লাই। প্রথমত যদি মানুষ বাড়ে, সেই মানুষের প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন হচ্ছে খাবার, অন্য সবকিছু পরে। খাবার না দিলে তো হবে না, খাবার দিতে হবে। এখন খাবারটা আসবে কোত্থেকে, তাই না? অবশ্যই আপনাকে কৃষি কাজের মাধ্যমে হচ্ছে খাবার তৈরি করতে হবে। এখন পর্যন্ত, ভবিষ্যতে কি হবে বলা যায় না, নতুন ধরনের প্রযুক্তি আসছে। বাট এখন পর্যন্ত হচ্ছে কৃষি কাজের মাধ্যমে আপনাকে মানুষের খাবার জেনারেট করতে হবে, আপনার জন্য ফুড সাপ্লাই দরকার। এখন ম্যালথাস যেটা করেছিলেন, যেহেতু উনি গণিতবিদ ছিলেন, উনি একটা মানে ক্যালকুলেশন করে বা ইকুয়েশনের মাধ্যমে দেখার চেষ্টা করেছিলেন যে জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে ফুড সাপ্লাইকে বাড়ানো সম্ভব কিনা। ঠিক আছে, উনি এটা বের করার চেষ্টা করেছিলেন। ওনার কাছে বিভিন্ন ধরনের যে ডেটা ছিল তখনকার সময়, সেই ধরনের ডেটা নিয়ে, জনসংখ্যার হিসাব নিয়ে, চাষাবাদের হিসাব নিয়ে, ফসলের হিসাব নিয়ে উনি এটা চেষ্টা করেছেন। এবং উনি এটা মানে হিসাব করে দেখেছিলেন আর কি, যে জনসংখ্যা যদি হচ্ছে 25 বছরে উনি দেখেছিলেন যে ডাবল হয়ে যাবে তখনকার সময়, তার হিসাব সময়ে। এখন আর এটা বেশি, এখন হয়তো বা 5 বছরই ডাবল হয়ে যেতে পারে। তো তখনকার সময় তিনি ইংল্যান্ডের জনসংখ্যা হিসাব করে দেখেছিলেন যে 25 বছরে জনসংখ্যা ডাবল হয়ে যাবে, কিন্তু 25 বছরে খাদ্যের যে সরবরাহ, ফুডের যে সাপ্লাই আছে সেটা ডাবল হবে না, সেটা দ্বিগুণ করাটা কঠিন। সেই কারণে তখন উনি হচ্ছে ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটা পর্যায়ে পৃথিবীতে যদি এই হারে জনসংখ্যা বাড়তে থাকে, হ্যাঁ, তাহলে একটা সময় পুরো পৃথিবীতে হচ্ছে আর মানুষজন খাবারের অভাবে মারা যাবে, অনেক দুর্ভিক্ষ দেখা দেবে, অনেক মানুষজন না খেতে মারা যাবে, জনসংখ্যা আপনা আপনি ড্রাস্টিক্যালি কমে যাবে এবং অনেক ধরনের দুর্যোগ তৈরি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যালথুসের থিওরির বলতে পারেন যে প্রবলেম বা প্রপোজিশনটা হচ্ছে উনি প্রস্তাব করেছিলেন যে পৃথিবীতে যদি জনসংখ্যা এই হারে বাড়তে থাকে তাহলে একটা পর্যায়ে আমরা খাবার সরবরাহ করে কুলিয়ে উঠতে পারবো না, অনেক মানুষ না খেয়ে মারা যাবে। যদিও ওনার মনে একটু হিংসা বিদ্বেষ বা একটু অহংকার ছিল, কিন্তু সত্যি কথা হচ্ছে ওনার এই থিওরিটা অনেক উপকার করেছে পরবর্তীতে, যেটা আপনারা একটু পরেই দেখবেন যে কিভাবে আসলে ব্যবহার করেছে। কারণ এই থিওরিটা আসার পরে তখন যারা সরকার প্রধান ছিলেন তখনকার সময়, ইংল্যান্ডে সরকার প্রধান বলেন বা আমেরিকায় যারা সরকার ব্যবস্থা ছিলেন, তারা চিন্তা করলেন যে কথাটা তো আসলে সত্যি। আমি যদি খাবারের ফলন বাড়াতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু একটা পর্যায়ে মানুষজন না খেতে পেয়ে মারা যাবে, কারণ জনসংখ্যা তো বেড়ে যাচ্ছে। ফলে তখন তারা যেটা করলেন, এই কৃষি কাজে প্রচুর বিনিয়োগ করলেন। কৃষি কাজের উপর হচ্ছে প্রচুর বিনিয়োগ করা হলো এবং এটা নিয়ে হচ্ছে তখন প্রচুর গবেষণা বা এটা শুরু হলো। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে 1920 থেকে 30-এর দশকে বা এরও আগে হচ্ছে 1910 এই সময়টাতে কিন্তু কৃষি কাজ নিয়ে অনেক ধরনের মৌলিক গবেষণা হয়েছে। যদিও অনেকে বলে যে 70-এর দশক বা 80-এর দশককে বলা হচ্ছে সবুজ বিপ্লবের দশক বলে, গ্রিন রেভলিউশনের দশক বলে, যে ওই সময় আসলে কৃষি ভিত্তিক অনেক বড় বড় আবিষ্কার হয়েছে বা অনেক ধরনের হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড সিডস বা এই ধরনের আইডিয়া গুলো চলে আসছে। কিন্তু আসলে কৃষি নিয়ে তারও আগে থেকে হচ্ছে মানুষের মধ্যে চিন্তা ভাবনা ছিল। কারণ কেন চিন্তা ভাবনা ছিল? কারণ এটা হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখার মাধ্যম। কারণ খাবার না দিলে তো মানুষ বাঁচবে না। ফলে যেভাবেই হোক আমাকে কৃষি ব্যবস্থাকে খুব উন্নত করতে হবে। এই কারণে দেখবেন যে রবীন্দ্রনাথ কিন্তু তার ছেলেকে হচ্ছে কৃষি তত্ত্বে পড়াশোনা করিয়েছেন। আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন যে রবীন্দ্রনাথের যিনি ছেলে রথীন্দ্রনাথ, তাকে কিন্তু রবীন্দ্রনাথ কৃষিবিদ্যায় মানে ফার্মিং অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে লাইভ স্টক রিয়ারিং অ্যাক্টিভিটিস, গৃহপালিত পশু পাখি পালন, এইসব বিদ্যায় পড়াশোনা করে নিয়ে এসেছিলেন। তো অনেকে চিন্তা করে যে রবীন্দ্রনাথের মতো মানুষ কেন এই বিষয়ে পড়ালেন,
তার কারণ হচ্ছে ওই সময় আসলে এটা খুব একটা বলতে পারেন যে মানে পপুলার থিম ছিল। সবাই বুঝতে পারছিল যে কৃষি যদি উন্নত করা না যায় তাহলে পৃথিবীতে জনসংখ্যার একটা বড় ধরনের ক্রাইসিস দেখা দিতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে তখন এই বিষয়ে আগ্রহ তৈরি হয়েছিল। এখন আমাদের এই ম্যালথাস সাহেব, উন্নাসিক ম্যালথাস সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে উনি বেশ কিছু মানে সিস্টেমের কথা বলেছিলেন, কিছু চেকস দেওয়ার কথা বলেছিলেন। চেকস মানে হচ্ছে দাবা খেলায় যেরকম আমরা চেক দিই, আটকে ফেলি রাজাকে, রানীকে আর কি, কুইনকে আটকে ফেলা হয়। তো এরকম ম্যালথাসও বলেছিলেন যে জনসংখ্যাকে আমাদের আটকে ফেলতে হবে। কিভাবে আটকে ফেলা যায়? একটা হচ্ছে যে উনি যেভাবে হচ্ছে ধরেন মানে উনি বলেছেন যে ন্যাচারাল কিছু চেকস আছে, ঠিক আছে? যেমন প্রকৃতি হচ্ছে কিছু চেকস তৈরি করে। যেমন উনি বলেছেন যে এই যে যুদ্ধ যেগুলো হয়, হ্যাঁ, এপিডেমিক্স, যে কোভিড-19 যে প্যান্ডেমিক হলো, দুর্ভিক্ষ যেগুলো হয়, হ্যাঁ, অনেক সময় বিভিন্ন কারণে হচ্ছে মানুষ না খেয়ে থাকতে পারে, বিভিন্ন ফসলের অভাবে বা অন্য কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ অনেক সময় খাবারের অভাবে থাকে। তো এগুলো হচ্ছে ম্যালথাস বলেছেন, যেহেতু মানে বুঝতেই পারছেন নিষ্ঠুর মানুষ, উনি বলেছেন এগুলো পজিটিভ চেকস, ভালো চেকস। মানে এগুলো আসলে জনসংখ্যাকে আপনা আপনি প্রাকৃতিকভাবে কমিয়ে রাখে। এটা হচ্ছে ম্যালথাস দাবি করেছেন। তো শুনতে নিষ্ঠুর শোনালেও মানে ওনার এই কথাটা মানে তথ্যগতভাবে সত্যি। এই যে দুর্ভিক্ষ বলেন, ভূমিকম্প বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো জনসংখ্যাকে পজিটিভ চেকে রাখে। মানে প্রকৃতি কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক আছে? এখন স্যার জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার গত 10 বছর নাকি 15 বছরে স্যার বাংলাদেশে তো স্যার অনেক দুর্ভিক্ষ না মানে অনেক প্রাকৃতিক দুর্যোগ গেছে স্যার। তো যেসব অঞ্চল দিয়ে প্রাকৃতিক দুর্যোগ গেছে তাদের হ্যাঁ। তাদের কি জনসংখ্যার উপর কোনো চেক হয়েছে, মানে কোনো কমে গেছে স্যার? আহ সেটা আসলে ওইভাবে বলা যাবে না, তার একটা বড় কারণ আছে। কারণ হচ্ছে যে এখন আসলে আমরা প্রিভেন্টিভ মেজার যেগুলো, যেটা আমরা একটু পরেই পড়বো আর কি, প্রিভেন্টিভ চেকস যেগুলো, সেগুলো এত বেশি আসলে তৈরি করেছি যে এখন আসলে এই পজিটিভ চেকস এর আমাদের হেল্পের দরকারটা হয় না। আর আরেকটা বড় কারণ হচ্ছে যে এখন আসলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা অনেক বেশি সক্ষম, যেটা হচ্ছে আগে ছিল না। যেমন আপনি যদি 90 এর দিকে ঘূর্ণিঝড় গুলোর চিত্র দেখেন, ডেটা নেন, দেখবেন যে তখন প্রচুর প্রাণহানি হতো এবং কত মানুষ মারা যাচ্ছে কেউ আসলে হিসাব রাখারও চেষ্টা করতো না। কারণ মানে পুরো ডিজাস্টারটাই সামাল দেওয়া যাচ্ছে না। মানে মানুষের খাবারের অভাব, মানুষ ঘর বাড়ি হারিয়ে গেছে, কারো পরিবারের সদস্য হারিয়ে গেছে। ফলে এত ভয়ঙ্কর একটা দুর্যোগের মধ্যে আসলে মানে কত মানুষ মারা গেছে না গেছে সেটাও আসলে হিসাব করাটা কঠিন। অনেক সময় পত্রিকার রিপোর্ট দেখে হিসাব করতে হয়েছে পরবর্তীতে, যারা ডেটা কালেক্ট করে আগে তাদের জন্য পত্রিকার রিপোর্ট দেখে পরে ডেটা কালেক্ট করতে হয়েছে, কারণ এত ভয়াবহ দুর্যোগ ছিল। তো এখন আসলে এটা হয় না কেন? কারণ এটা নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে, বিশেষ করে অনেক ধরনের বৈদেশিক সংস্থা আমাদেরকে সহায়তা করেছে এবং উপকূলবর্তী অঞ্চলে দেখবেন যে অনেক বনায়ন প্রকল্প হয়েছে। তো আমরা যদি আসলে সমালোচনা করি বিভিন্ন প্রজেক্টের বা বিভিন্ন কিছু, কিন্তু এগুলোর অনেক উপকারী দিক আছে। উপকূলে যে গাছ লাগানো হয়েছে এর ফলে কিন্তু আসলে এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবটা কমেছে। আর এছাড়া বিভিন্ন আশ্রয়ন প্রকল্প তৈরি হয়েছে, যেখানে দুর্যোগের আগে আগে দেখবেন যে অনেক লোকজনকে নিয়ে আসা হয়। এবং এখন আসলে খুবই কম মৃত্যু হার, আপনি যদি দেখেন যে মৃত্যু হার খুবই কম, এবং যে মৃত্যু হারটা হয় তার একটা বড় কারণ হচ্ছে মানুষ তার গৃহপালিত পশু পাখি ছেড়ে আসতে চায় না, গরু ছাগল ছেড়ে, হাঁস মুরগি ছেড়ে আসতে চায় না। হ্যাঁ, কারণ তার তো সম্পদ এটাই। ফলে সে হয়তো চায় যে নিজের জায়গায় থেকে যাবে। অনেক সময় জোর করে নিয়ে আসতে হয়, অনেক সময় বুঝিয়ে নিয়ে আসতে হয়। তো এই কারণে অনেক সময় দেখা যায় একজন দুইজন প্রাণহানি হয়। কিন্তু যদি সেটাও না করা হতো আর কি, তাহলে একেবারেই শূন্য হতো প্রাণহানি। ফলে সৌভাগ্যবশত আমাদেরকে আসলে এখন এই পজিটিভ চেকস এর উপরে, এই নিষ্ঠুর ব্যবস্থার উপরে ডিপেন্ড করতে হয় না। এখন আমরা প্রিভেন্টিভ চেকস এর উপরে ডিপেন্ড করি, যেটা ম্যালথাসও বলেছিলেন। আসলে ম্যালথাসও তার সময় বলে গেছেন, উনি বলেছেন যে শুধু পজিটিভ চেকস এর উপরে ডিপেন্ড করলে হবে না, কারণ পজিটিভ চেকস গুলো আসলে কি আনকন্ট্রোলড। যেমন এমন হতে পারে যে কোনো কারণে এপিডেমিক আসলো, পুরো পৃথিবীর জনসংখ্যা একবারে অর্ধেক হয়ে গেল, তখন আবার সমস্যা, তখন পৃথিবীর জন্য এটা সমস্যা। ফলে উনি বলেছেন প্রিভেন্টিভ চেকস নিতে হবে, অর্থাৎ আমাকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে জনসংখ্যা আপনা আপনি একটা ব্যালেন্সড হয়ে থাকে। এই জন্য উনি বলেছেন যে লেট ম্যারেজের কথা, দেরিতে হচ্ছে যাতে বিয়ের বয়সটা দেওয়া যায়, যত দেরি করে হচ্ছে বিবাহের বয়সটা ইয়ে করা যায়। সেলফ কন্ট্রোলের কথা বলেছেন, আত্মনিয়ন্ত্রিত জীবনযাপনের কথা বলেছেন, স্বাভাবিক জীবনযাপন, সাধারণ জীবনযাপনের কথা বলেছেন। তাহলে পপুলেশন গ্রোথ ওনার সময়ের তত্ত্ব অনুসারে, ওনার সময়ের চিন্তা অনুসারে নিয়ন্ত্রণে থাকবে এবং ফুড সাপ্লাইয়ের সঙ্গে মিল থাকবে, এটা উনি বলেছেন। আচ্ছা, এটা উনি বলেছেন যে এতে আসলে বিভিন্ন ধরনের দুর্যোগ বা বিভিন্ন ধরনের যে সমস্যা সেগুলো অনেকটা হচ্ছে কন্ট্রোল করে ফেলা যেতে পারে। এখন আমাদের জন্য যেটা হচ্ছে পড়ার দরকার আর কি, এখন যেটা আমাদের পড়া লাগবে সেটা হচ্ছে ক্রিটিসিজম। কি কি সমালোচনা আছে এই ম্যালথুজিয়ান থিওরি। তো ম্যালথুজিয়ান থিওরি যেটা প্রথম সমালোচনা সেটা হচ্ছে যে এটা আসলে ডেটাকে অনেক সময় হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারেন। কারণ যে কোনো ইকোনমিক্স এর থিওরি বলেন বা সোশ্যাল সায়েন্সের থিওরি বলেন, এর একটা নেচার হতে হয় যেটা মানে ট্রেন্ডিং যে ডেটা আছে সমাজে যা আসলে ঘটছে সেই ঘটনাকে এটা রিপ্রেজেন্ট করছে কিনা। যদি ঘটনাকে রিপ্রেজেন্ট না করে সেই থিওরি ডিসকার্ডেড হয়ে যায় বা পরিত্যক্ত হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে এটা আসলে থিওরিকে রিপ্রেজেন্ট করেনি, কারণ জনসংখ্যা ইউরোপে তখন অনেক দ্রুত হারেই বাড়ছিল, কিন্তু দেখা গেছে ফুড সাপ্লাইও এর সঙ্গে হচ্ছে বেড়েছে। কেন বেড়েছে? কারণ ওই যে বললাম, এই ম্যালথাসের থিওরি পাবলিশ হওয়ার পরে মানুষজন কৃষি নিয়ে অনেক গবেষণা শুরু করেছে, কৃষি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। ফলে আস্তে আস্তে তখন মানুষ কৃষি উৎপাদন অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে?
এই কারণে হচ্ছে ম্যালথাসের থিওরি মানে বলতে পারেন যে তিনি নিজেই নিজের জন্য হচ্ছে কাল হয়ে দাঁড়িয়েছেন নাকি, তার থিওরি পরবর্তীতে আর প্র্যাকটিক্যালি আর দেখা যায়নি। মানে একইভাবে স্যার ওর থিওরি মানে কাউন্টার রিঅ্যাকশন এসেছে স্যার। কাউন্টার রিঅ্যাকশন বলাটা আসলে হ্যাঁ বলতে পারেন আসলে, মানে যেটা হয়েছে উনি যেহেতু মানুষকে সাবধান করেছেন, মানুষকে সতর্ক করেছেন, ফলে মানুষ তখন সতর্ক হয়ে প্রিভেন্টিভ মেজার্স নিয়েছে এবং তখন আসলে আর তার থিওরিটা বাস্তবে রূপ নেয়নি। এবং বাস্তবে রূপ নিলে তো আসলে ভয়ঙ্কর ব্যাপার হতো, হয়তো বা ম্যালথাস খুশি হতেন, কারণ উনি যে ধরনের মানুষ ছিলেন উনি খুশি হতে পারতেন বলা যায় না, বাট আমাদের জন্য ভালো হয়েছে, পৃথিবীর জন্য ভালো হয়েছে, ওনার থিওরি বাস্তবে রূপ নেয়নি। তো দেখেন এখানে আরেকটা কথা বলছে যে মেনি টাইমস ফুড প্রোডাকশন হ্যাড ইনক্রিজড মোর দ্যান দ্য পপুলেশন। এটা কিন্তু আমরা এখনো দেখি, অনেক সময় দেখবেন যে আমাদের চাহিদার চেয়েও খাদ্য উৎপাদন অনেক বেশি হয়। তো অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এটা আসলে কেন হয়, কেন আমরা অনেক সময় দেখি যে ফসল উদ্বৃত্ত থাকছে বা অনেক ফসল হচ্ছে বিক্রি হচ্ছে না। এর কারণ আসলে সরকাররা, সব দেশের সরকারই আসলে এই ধরনের পলিসি নেয়, কারণ সে কখনো হচ্ছে খাবারটা কম উৎপাদন করবে না। যে কোনো সরকারই সবসময় চিন্তা করে যে আমি খাবার যাতে উদ্বৃত্ত রাখি, নষ্ট হলে হবে সেটা পরের ব্যাপার, আমি হয় রপ্তানি করবো না হয় নষ্ট হবে, কিন্তু খাবার যেন কখনো শর্টেজ না থাকে, কারণ শর্টেজ থাকা মানেই তার জন্য একটা বড় ধরনের প্রবলেম। ঠিক আছে, এই কারণে দেখা যায় পৃথিবীর বেশিরভাগ দেশে এখন অনেক সময় খাবারটা বেশি উৎপন্ন করে ফেলে, যেহেতু রাসায়নিক সার ব্যবহার করা হয়, জেনেটিক্যালি মডিফাইড সিডস ব্যবহার করা হয়, তো অনেক সময় খাবারটা অনেক বেশি উৎপন্ন হয়ে যায়। যেমন এখানে উদাহরণ দিচ্ছি যে মাত্র 2% পপুলেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস কৃষিক্ষেত্রে কাজ করে, কৃষিক্ষেত্রে খুবই কম সংখ্যক জনসংখ্যা কাজ করে, বাট এর যে টোটাল জিডিপি আসে সেটা কিন্তু আসলে $14 ট্রিলিয়ন এর মধ্যে আসে। ঠিক আছে, তাহলে অবশ্যই ফুড প্রোডাকশনটা কিন্তু আমাদের হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেড়েছে এখান থেকে। আচ্ছা, ম্যালথাসের আরেকটা থিওরি ছিল সেটা হচ্ছে যে ম্যালথাস বলেছিলেন জমির স্বল্পতা একটা বড় কারণ হবে ফুড সাপ্লাই এর ক্ষেত্রে। জমির স্বল্পতা একটা খুব বড় সমস্যা হয়ে দেখা দেবে, কারণ চাষ করার মতো জমি আমি পাবো না। কিন্তু এখন যেটা হয়েছে গ্লোবালাইজেশনের কারণে আমরা ইচ্ছে করলে থাইল্যান্ড থেকে চাল কিনতে পারি, ভিয়েতনাম থেকে চাল কিনতে পারি, ফলে গ্লোবালাইজেশনের কারণে খাবার অন্য দেশ থেকে নিয়ে আসা যাচ্ছে, যেটা আসলে ম্যালথাসের সময় খুব সমস্যা ছিল। ম্যালথাসের সময় খুব বেশি যুদ্ধ হতো, ফলে এক দেশ আরেক দেশকে খাবারের সহযোগিতা করতে চাইতো না। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা ম্যালথাস দাবি করেছিলেন যে জনসংখ্যা বাড়ে হচ্ছে জিওমেট্রিক হারে, জিওমেট্রিক গ্রোথ হয়, আর খাবারের সাপ্লাই বাড়ে হচ্ছে অ্যারিথমেটিক হারে। সেটাও আসলে পরবর্তীতে হচ্ছে দেখা গেছে ভুল হয়েছে, কারণ দেখা গেছে পরবর্তীতে খাবারও হচ্ছে জিওমেট্রিক হারে বাড়া শুরু হয়েছে, মানে অনেক বেশি হারে প্রোডাকশন হওয়া বা এক্সপোনেনশিয়াল গ্রোথ হওয়া খাবারেরও শুরু হয়েছে। ফলে ম্যালথাসের থিওরি বর্তমান সময়ে আর কাজ করছে না, কিন্তু তারপর আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে, তার কারণ একটা পর্যায়ে যদি হচ্ছে ব্যালেন্স কোনো কারণে শেষ হয়ে যায়, পৃথিবীর জনসংখ্যা যদি খুব বেশি বেড়ে যায়, হয়তো জমির উর্বরতা শক্তি, জমির যে হচ্ছে ফসল ফলানোর ক্ষমতা, সেটা হয়তো নষ্ট হয়েও যায়। সো এই জন্য হচ্ছে যারা যে কোনো সরকার প্রধান বলেন, যারা পলিসি মেকার আছেন, পলিসি নিয়ে কাজ করেন, তারা সবসময় জনসংখ্যা বিষয়ে কাজ করার সময় ম্যালথুজিয়ান থিওরি, এবং যারা কৃষিক্ষেত্রে কাজ করেন, এগ্রিকালচারে যারা কাজ করেন, তারাও ম্যালথুজিয়ান থিওরিটা সবসময় মাথায় রাখেন, এটা মাথায় রেখে তারা কাজকর্ম করার চেষ্টা করেন। এইটাই ছিল আমাদের হচ্ছে পপুলেশন ডাইনামিক্স পার্ট 1। আজকে আর আমরা কন্টিনিউ করছি না।